হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো শ্রদ্ধেয় সত্যজিৎ রায়কে নিয়ে। তার আজ জন্মবার্ষিকী। তিনি আজকে বেঁচে থাকলে তার বয়স হতো 104 বছর। আমি প্রথমেই কনফিউশনটা ক্লিয়ার করে দিই, এই জন্মবার্ষিকী এবং বয়সের। তার জন্মদিন 105 নাম্বার বার আসছে। 2রা মে 1921 থেকে তার জন্মদিন 105 নাম্বার বার আসছে। বাট দ্য ডিউরেশন বিটুইন 1921 and 2025 is 104 ইয়ার্স। যেহেতু আমরা একটা সার্টেন ওয়েতে ওয়ার্ড করি, তো এই কনফিউশনটা হয় 104 105। তো তার এটা 105 নাম্বার জন্মবার্ষিকী, কিন্তু তার বয়স হতো 104 বছর। তো সত্যজিৎ রায়কে নিয়ে কথা বলবো, আমরা একটা ছোট ট্রিবিউট দেব সত্যজিৎ রায়কে, এবং আমি সত্যজিৎ রায়কে কিভাবে দেখেছি, তার লেখা বা তার ছবি আমাকে কিভাবে প্রভাবিত করেছে সেটা নিয়ে আলোচনা করব। তো অনেকের মতো আমিও কিন্তু সত্যজিৎ রায়কে প্রথম অ্যাজ আ রাইটার চিনেছিলাম। তার লেখা আমি প্রথম পড়েছিলাম তার সিনেমার আগে, এবং তাই জন্য আমি প্রথমে সত্যজিৎ রায় তার লেখক সত্তাকে নিয়ে আলোচনা করব। এবং আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, তো তখন মানে ভূতের গল্পের সংকলন পাওয়া যেত, ঠিক আছে, দুই বাংলার ভূতের গল্প, সেরা 100 গল্প, এরকম আর কি নাম হতো। তো সেখানে আমি সত্যজিৎ রায়ের প্রথম গল্প পড়েছিলাম। তখন আমি খুব ছোট, আমার বোধহয় 7 কি 8 বছর বয়স, মানে ওই 2003 2004-এর কথা বলছি। সেটা হচ্ছে নরিদ সাহেবের বাংলো, ঠিক আছে। তো গল্পটা পড়ে আমার খুব ভালো লেগেছিল, এবং ওই জাতীয় কিশোর গল্প সংকলন, ভৌতিক গল্প সংকলন আমি সেগুলো পড়তাম। এবং সেখানে আমি অনেক সত্যজিৎ রায়ের মানে ওই ভূতের গল্প বা হরর কেন্দ্রিক যে গল্পগুলো আছে, সেটা অনাথ বাবুর ভয় হোক, আমার খুব পছন্দের গল্প, ব্রাউন সাহেবের বাড়ি হোক, তারপরে রতন বাবুও সেই লোকটা, যেটা ডপল গ্যাঙ্গার নিয়ে স্টোরি, খগম। তো এই গল্পগুলো পড়তাম, সংকলনে আসতো। এবং তা বাদ দিয়ে আরো একটা যেটা হতো, সেটা হচ্ছে ফেলুদার বইয়ের পাতলা পাতলা বই পাওয়া যেত, মানে ইন্ডিভিজুয়াল গল্পের। তখন সংকলন আসেনি। অ্যাকচুয়ালি আমার ফেলুদার কোনো সংকলন নেই ও টিল টু দিস ডে। আমি ফেলুদা হোলিস্টিক্যালি পড়িনি, আমি এরকম বিটস অ্যান্ড পিসেসেই পড়েছি। তো ফেলুদার সিঙ্গেল সিঙ্গেল গল্পের এরকম পাতলা পাতলা বই পাওয়া যেত, সেগুলো পড়তাম। আমার মনে আছে বাড়িতে ছিন্ন মস্তার অভিশাপ ছিল, আরো কিছু এরকম পাতলা বই ছিল, সেগুলো পড়তাম। তবে প্রথমবার হোলিস্টিক্যালি আমি সত্যজিৎ রায়ের লেখা পড়ছি ক্লাস 8-এর, আই থিঙ্ক, অ্যানুয়াল পরীক্ষা দেওয়ার পরে। আমার হাতে দুটো বই আসছে, মানে দুটোই দুর্দান্ত বই, এবং কোথাও গিয়ে আমার টেস্টকে অনেকটাই রিফাইন করতে সাহায্য করছে। আমি দুটো বই কিনেছিলাম, একটা হচ্ছে ব্যোমকেশ সমগ্র, আর একটা হচ্ছে প্রফেসর শঙ্কু সমগ্র। এবং সেখানেই কোথাও গিয়ে আমার প্রথমবার সত্যজিৎ রায়ের লেখা ইনা কনস্ট্রাকটিভ হোলিস্টিক ওয়ে পড়া শুরু হয়। দারুণ লেগেছিল আমার প্রফেসর শঙ্কু, এবং আমার কাছে কিন্তু প্রফেসর শঙ্কু আর ফেলুদা একই জায়গায়। তারিণী খুড়ো আমি একটু পরে পড়া শুরু করেছিলাম, তো তাই জন্য তারিণী খুড়োকে নিয়ে আমার অতটা ইমোশনাল কানেক্ট নেই। বাট ফেলুদা আর প্রফেসর শঙ্কু কিন্তু আমার জন্য একই জায়গায়। এবং প্রফেসর শঙ্কুর গল্পগুলো পড়তাম, আমার পুরো সমগ্রটা বোধহয় 4-5 পড়া। আমি বেশিরভাগ প্রফেসর শঙ্কুর গল্প, মানে যে ফেমাস গল্পগুলো আছে, স্বর্ণপর্ণী হোক বা কঙ্গ অভিযান হোক বা একশৃঙ্গ অভিযান, আমি এখনো মেমোরি থেকে পরিষ্কার বলে দিতে পারবো। তো সেগুলো পড়তাম। ফেলুদা যেটা বললাম, আমি বিটস অ্যান্ড পিসেসে পড়েছি। এবং তখন ফেলুদার সিনেমা আসতো, যেগুলো সন্দীপ রায় বানাতেন, এবং সব্যসাচী চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, সরি, তিনি ফেলুদা হতেন। বোম্বাইয়ের বোম্বেটে আসছে, গোরস্থানে সাবধান, টিনো টোরেটোর যিশু, সেগুলো আসছে। এবং লুকিং ব্যাক, অনেস্টলি এখন ফেলুদা যেটা হয়ে গেছে পুরো ওভার কিল। মানে 1000 জন ফেলুদা বানাচ্ছে, 1000টা সিনেমা হচ্ছে, 1000টা ওয়েব সিরিজ হচ্ছে, কোনো স্ট্যান্ডার্ড নেই, কিচ্ছু নেই। সেই ফেলুদাগুলো একটা কিন্তু স্ট্যান্ডার্ড ছিল। লুকিং ব্যাক, সেগুলো আমি বলবো না সেগুলো দুর্দান্ত কোনো সিনেম্যাটিক অ্যাচিভমেন্ট, বাট দে হ্যাড আ সার্টেন স্ট্যান্ডার্ড, যেটা পরবর্তীকালে মানে সন্দীপ রায় নিজের সিনেমাতেও ধরে রাখতে পারেননি। আমি সন্দীপ রায় লাস্ট ফেলুদাটা দেখিনি, নয়ন রহস্য, ভয়ে দেখিনি লিটারালি। আর তার আগে তিনি যেটা বানালেন হত্যাপুরী, আনওয়াচেবল সিনেমা, আনওয়াচেবল। তো আনফর্চুনেট, মানে ওইগুলোর পাশে আমি ছোটবেলায় যে ফেলুদাগুলো দেখেছি সেগুলো অনেক অনেক বেটার ছিল। এবং সেম গোস ফর ব্যোমকেশ বক্সি ইজ ওয়েল। কারণ এই যে ওভারকিলটা হচ্ছে, সবাই ব্যোমকেশ বানাচ্ছে, সবাই এই করছে, সিনেমা হচ্ছে, 1000 জন ব্যোমকেশ প্লে করছে। অঞ্জন দত্ত যখন ব্যোমকেশ বানাতেন 2010 11 12-তে, সেগুলো মাস্টারপিস ছিল না, বাট দে হ্যাড আ সার্টেন স্ট্যান্ডার্ড। তো যাই হোক, এই ওভারকিল হচ্ছে আমাদের বাংলার ডিটেকটিভদের নিয়ে, এটা যে ক্যাশ গ্র্যাবটা হচ্ছে, যাই হোক সেটা অন্য টপিক। তো প্রফেসর শঙ্কু পড়তাম।
তারপরে আমি পড়লাম, তারিণী খুঁড়ো পড়লাম, ফেলুদা বিটস অ্যান্ড পিসেসে পড়লাম, এবং ওই 2000 আই থিঙ্ক 2000 সালটা আমার এক্স্যাক্টলি মনে নেই, 2009 কি 2010 হবে। ক্লাস 8-এর অ্যানুয়াল পরীক্ষা দেওয়ার পরে আমি কিনেছিলাম, যেটা বললাম, ব্যোমকেশ সমগ্র এবং শঙ্কু সমগ্র। আর 9-এর এক্সাম দেওয়ার পরে আমি কিনেছিলাম হচ্ছে সত্যজিৎ 101, যে মানে যে বইটা আপনাদের হয়তো অনেকের কাছেই আছে, ভীষণই পপুলার একটা বই। তো সেই গল্পগুলো পড়তাম, এবং অ্যারাউন্ড দ্য সেম টাইম, মানে আমি বইটা শেষ করার পরপরই বা হয়তো ওই সময়তেই সানডে সাসপেন্স শুরু হচ্ছে, ঠিক আছে। এবার সানডে সাসপেন্স আপনারা যারা একদম প্রথম দিকে শুনেছিলেন মনে আছে কিনা জানি না, ওটা কিন্তু পুরোপুরি সত্যজিৎ কেন্দ্রিক একটা শো ছিল, ঠিক আছে। মানে সত্যজিৎ রায়ের ওই গল্পর, মানে সত্যজিৎ 101 থেকেই ওই গল্পগুলোই বলা হতো। এবং আমি ওই জন্য অতটা প্রথম দিকে সানডে সাসপেন্স শুনতাম না, যেহেতু আমার ওই গল্পগুলো অলরেডি পড়া হয়ে গেছে, মানে তখন একদমই সবে সবে পড়েছি, তো তাই জন্য আমার সানডে সাসপেন্স অতটা প্রথম দিকে শোনা হতো না, যখন পুরোপুরি সত্যজিৎ কেন্দ্রিক ছিল। এবং তখনকার সানডে সাসপেন্স মানে কিন্তু আমি রেডিও, মানে ইট ওয়াজ স্ট্রিক্টলি রেডিও, তখন কিন্তু ইউটিউবে আসেনি, মানে তখন ওই রেডিওতে সিগন্যাল ইন্টারসেপশনের ব্যাপার ছিল, মানে খাটের একদিকে বসলে আর কি আওয়াজ আসে, অন্যদিকে বসলে একটা স্ট্যাটিক সাউন্ড, যেটাকে আমরা ঝিরঝির বলি, সেটা হয়। তো ওই রকম গল্প ছিল সিগন্যাল ইন্টারসেপশনের হাতে, মানে যদি বারবার ফোনটা নাড়ানাড়ি করতাম, তাহলে আর কি সিগন্যাল চলে যেত, আবার স্ট্যাটিক সাউন্ড হওয়া শুরু হতো। তো যাই হোক, এরকম গল্প ছিল। সানডে সাসপেন্স আমি অন অ্যান্ড অফ শুনতাম। আমি সানডে সাসপেন্স রেগুলার বেসিসে শুরু করেছি এই সত্যজিৎ ফেজটার পরে, এই গল্প 101 থেকে তারা যে অ্যাডাপ্টেশন গুলো করতো তারপরে, ঠিক আছে। তো তারপরে তো তার অন্যান্য লেখাও পড়েছি, তার যে একটু ম্যাচিওর লেখা যেগুলো আছে, তারিণী খুঁড়ো সমগ্র আই থিঙ্ক বোধহয় আমি ওই 11-12-এ পড়াকালীন পড়েছিলাম, যেটা বললাম একটু বয়স মানে বেড়ে যাওয়ার পরেই পড়েছিলাম। ফেলুদা আমি বিটস অ্যান্ড পিসেসে পড়ছি। তারপরে তো বহুবার সত্যজিৎ রায়ের লেখা অবলম্বনে সানডে সাসপেন্সে গল্প হয়েছে, সেগুলো শুনতে খুব ভালো লাগে। অনেক গল্প আমার পড়া বেসিক্যালি, বাট যাই হোক, একটা নস্টালজিয়া চারণ হয়। তো সত্যজিৎ রায় সাহিত্যিক হিসেবে কিন্তু, দেখুন, আমি অনেস্টলি বলবো না যে সত্যজিৎ রায় সুকুমার রায় বা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেভেলের সাহিত্যিক ছিলেন, অনেস্টলি আমি বলছি। বাট অ্যাট দ্য সেম টাইম তার লেখা কিন্তু আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে, এটাও সত্যি। এবং আমাদের মতো প্রচুর মানুষ আছেন যারা কিন্তু সত্যজিৎ রায় ডাইরেক্টরকে চেনার আগে সত্যজিৎ রায় লেখককে চিনেছিলেন, তার লেখক সত্তাটার সাথে বেশি পরিচিত ছিলেন। তো যাই হোক, এই গেল সত্যজিৎ রায়ের লেখা। এবার আমি সত্যজিৎ রায়ের ডাইরেকশনে ঢুকবো, এবং সত্যজিৎ রায়ের সব থেকে প্রথম আমি যে সিনেমাটা দেখেছিলাম সেটা হচ্ছে হীরক রাজার দেশে, টিভিতেই দেখেছিলাম। আমার ছোটবেলাকার অন্যতম প্রিয় সিনেমা, ইভেন টিল টু দিস ডে ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিট বেঙ্গলি ফিল্মস অফ অল টাইম। মানে সিনেমাটা আমি ছোটবেলাতে তো মানে কতবার যে দেখেছিলাম তার কোনো আইডিয়া নেই, ইভেন বড় হওয়ার পরেও আমি বার কয়েক দেখেছি। ব্রিলিয়ান্ট ফিল্ম, এবং কাটস থ্রু সো মেনি ডিফারেন্ট লেভেলস। মানে আপনি সেই সময় ভারতবর্ষের এমার্জেন্সির একটা অ্যালিগরি পাবেন, ফ্যাসিজমের এগেনস্টে একটা বক্তব্য পাবেন, এই যে ব্রেন ওয়াশিং হচ্ছে লোককে, এই যে যন্তর মন্তর ঘরে নিয়ে গিয়ে ব্রেন ওয়াশ করে দিচ্ছে, সেই সময় সিআইএতে MK আল্ট্রা চালাচ্ছে ব্রেন ওয়াশিং এর প্রোগ্রাম, সেটাকে নিয়ে ক্রিটিসাইজ করা হচ্ছে। এই যে একটা মানে হীরক রাজার দেশে, হীরক রাজা বেসিক্যালি একটা সুপার ভিলেন ক্যারেক্টার। হীরক মানে আমি তো বারবার করেই বলেছি যে গুপি গাইন বাঘা বাইন এবং হীরক রাজার দেশে দে আর বেসিকলি প্রোটো সুপার হিরো ফিল্ম। সেটা নিয়ে আমার বহু আগে একটা ভিডিও আছে, আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। তো দারুণ লাগতো ছোটবেলা, তখন এত কিছু বুঝতাম না অবভিয়াসলি, এগুলো বড় হওয়ার পরে বুঝেছি। তখন শুধুমাত্র এন্টারটেনমেন্ট ভ্যালু, ওই যে ম্যাজিক্যাল ব্যাপারগুলো দেখাচ্ছে, যে হাততালি দিলে ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে, হাততালি দিলে খাবার চলে আসছে, এগুলো ভালো লাগতো। গানগুলো খুব সুন্দর ছিল, বাট হোয়াট আ ফ্যান্টাস্টিক ফিল্ম। এবং অ্যাকচুয়ালিতে আমি সত্যজিৎ রায়ের পরের দিককার যে সিনেমাগুলো, মানে হীরক রাজার দেশে, তারপরে আগন্তুক, শাখা প্রশাখা, গণশত্রু, এইগুলো আমি অনেক পরে দেখে, মানে এগুলো আমি আগে দেখেছিলাম। সত্যজিৎ রায়ের শেষের দিকের সিনেমাগুলো আমি ছোটবেলায় দেখেছিলাম, সত্যজিৎ রায়ের প্রথম দিককার যে সিনেমাগুলো সেগুলো আমি পরবর্তীকালে যখন আমি সিরিয়াসলি সিনেমা দেখা শুরু করি 2015-16 অনওয়ার্ডস, তখন দেখেছিলাম, ঠিক আছে। আগন্তুক দেখেছিলাম, গতকালই আগন্তুককে নিয়ে কথা হচ্ছিল। শাখা প্রশাখা লেট 80s 90s এর কথা হচ্ছে। গণশত্রু সিনেমাটা দেখেছিলাম, গণশত্রু সিনেমাটা থেকেই কাইন্ড অফ ঝেপে রাজকুমার হিরানি পিকে বানিয়েছিলেন। ঝেপে বলবো না, বাট দে সুইম অন সেম টাইডস বেসিকলি। তো সেগুলো দেখছিলাম, তো দারুণ লাগতো দেখতে। এবং অবশ্যই ফেলুদার দুটো সিনেমা, জয় বাবা ফেলুদা, তারপরে তার আগে সোনার কেল্লা,
সোনার কেল্লা আই থিঙ্ক 1974 আর জয় বাবা ফেলুদা 1977, যতদূর আমার মনে পড়ছে সেগুলো দেখেছিলাম। গুপি গাইন বাঘা বাইন তো আছেই, তো এই সিনেমাগুলো দেখেছিলাম। মানে তার পরের দিককার সিনেমাগুলো আমি আগে দেখেছিলাম, ছোটবেলায় দেখেছিলাম। তার প্রথম দিককার সিনেমাগুলো আমি পরে দেখেছিলাম, এবং অ্যাকচুয়ালিতে তার একটা কারণও আছে। আপনি যদি সত্যজিৎ রায়ের ডাইরেক্টোরিয়াল স্টাইলটা দেখেন, তার প্রথম দিককার সিনেমাগুলো উইথ এক্সেপশন অফ পথের পাঁচালী অনেক জটিল, সেগুলো অনেক বেশি ইন্টেলেকচুয়ালি লেস অ্যাক্সেসিবল। আপনারা সত্যজিৎ রায়ের প্রথম দিকের সিনেমাগুলো দেখুন, আমি অপু ট্রিলজি বাদ দিয়ে বলছি। আপনি পরশ পাথর আপনি মহানগর দেখুন, আপনি অভিযান দেখুন। অভিযানের সৌমিত্র চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা ছিল, যে রাজপুত ড্রাইভার ছিল, আই থিঙ্ক নরসিংহ নাম ছিল বোধহয়, সেটার থেকে মার্টিন স্করসেসি ওই ক্যারেক্টারটার ওপর বেস করেই ট্রেভিস বিকেলের যে আইকনিক ক্যারেক্টার রবার্ট ডিনিরো সেটা বানাচ্ছেন। তো তারপরে চারুলতার মতো এত ম্যাচিওর একটা থিমের সিনেমা, যেটা সত্যজিৎ রায় নিজে মনে করতেন চারুলতা তার বেস্ট সিনেমা। তো তার প্রথম দিককার সিনেমাগুলো, প্রথম 10-12 বছরের সিনেমাগুলো কয়েকটা এক্সেপশন বাদ দিয়ে অনেক বেশি কমপ্লিকেটেড, অনেক বেশি ইন্টেলেকচুয়ালি লেস অ্যাক্সেসিবল কম্পেয়ার টু দ্যাট। তার পরবর্তী সিনেমাগুলো আপনি যদি ঘরে বাইরে দেখেন, বা আপনি যদি একটা শাখা প্রশাখা দেখেন, আপনি যদি একটা আগন্তুক দেখেন, আমি ছোটদের ছবিগুলো বাদ দিয়েও বলছি, সেগুলো কিন্তু অনেক বেশি ইন্টেলেকচুয়ালি অ্যাক্সেসিবল। এবং আমার পার্সোনালি মনে হয় সেটার একটা কারণও আছে। মানে পরবর্তীকালে সত্যজিৎ রায় নিজের যে সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ, সেটা কোথাও গিয়ে সহজবোধ্য হচ্ছে, এটার পেছনে কিন্তু তার কারণ ছিল সাহিত্যের। কারণ সত্যজিৎ রায়ের সাহিত্য জীবন কিন্তু স্টার্ট হচ্ছে 60s এর পর থেকেই, ঠিক আছে। সত্যজিৎ রায় কিন্তু প্রথম দিকে তিনি সাহিত্য চর্চা করতেন না। তিনি যখন তার প্রাইম টাইম ছিল অ্যাজ আ সাহিত্যিক 70s আর 80s, সেই সময় বেশিরভাগ ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়ো বা অন্যান্য সত্যজিৎ 101-এর আমরা যে গল্পগুলো পড়ি, এটা কিন্তু ওই সময় লেখা 70s এবং 80s-এ। তিনি লেখা স্টার্টই করছেন মিড 60s থেকে, মানে একদম প্রপারলি সত্যজিৎ রায়ের সাহিত্য জীবন শুরু হচ্ছে। তো যেহেতু তার সাহিত্য কর্মগুলো সর্বসাধারণের কাছে পৌঁছাতো, এবং বিশেষ করে মানে শিশু সাহিত্যে তার এত এত বড় একটা কন্ট্রিবিউশন আছে, তার লেখাগুলো শিশু মহলে এত জনপ্রিয় হচ্ছে, তো আমার সেই জন্য মনে হয় কোথাও গিয়ে এই জিনিসটা তার সিনেম্যাটিক্যালি মানে ইম্প্যাক্ট করেছিল। আপনারা যদি দেখেন পোস্ট 1970s, তার সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজও কোথাও গিয়ে অনেক বেশি মানে মানুষের ইন্টেলেকচুয়ালি অ্যাক্সেসিবল হচ্ছে। এটা আমার থিওরি, আমি অবশ্যই ভুলও হতে পারি। দিস ইজ মাই অ্যাসেসমেন্ট। তার কাজ দেখে আমার যতটুকু মানে বোধগম্য হয়েছে, আমার তাই মনে হয় যে কোথাও গিয়ে তার এই যে সাহিত্যে তার যে জনপ্রিয়তা, বিশেষ করে কিশোর সাহিত্যে তার যে জনপ্রিয়তা, সেটা কোথাও গিয়ে তার সিনেমাতেও তার যে সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ ছিল সেটাকে সহজবোধ্য করে দিয়েছিল। তো অসম্ভব গুণী একজন মানুষ, মানে তার মানে কি বলবো, নতুন করে কিছুই বলার নেই। তার লেখা পড়েছি, এখনো পড়ি, তার সিনেমা দেখেছি, এখনো দেখি, এবং ভবিষ্যতেও দেখবো। এবং এই আর্টিস্টদের এটাই সব থেকে বড় আর কি প্রাপ্তি, যে যখন আপনি কোনো মানুষের তার কাজ কি ইভ্যালুয়েট করছেন। একজন বড় আর্টিস্ট তখনই বড় শিল্পী হন, বড় আর্টিস্ট তখনই হন যখন তার কাজ বারবার করে ইভ্যালুয়েশন ইভ্যালুয়েশন হতে থাকে। আজকে আমরা অভিযান দেখছি, আজকে আমরা শাখা প্রশাখা দেখছি, আগন্তুক দেখছি, আমার পরের জেনারেশনও দেখবে, তারা নিজেদের মতো করে ইন্টারপ্রিট করবে। ঠিক যেরকম আমি হীরক রাজার দেশে ছোটবেলায় যখন দেখেছিলাম, আমি ওই ম্যাজিক ব্যাপারগুলোর জন্য দেখতাম, আমি ওই সুপার হিরোইক এলিমেন্টস গুলোর জন্য দেখতাম। এখন আমি জিনিসটার মধ্যে যে সামাজিক বক্তব্যগুলো আছে সেগুলো দেখতে পাই। তো এই একই কাজই বারবার করে রিডিসকভার হতে থাকে, এবং কোথাও গিয়ে কিন্তু শিল্পীর সব থেকে বড় সার্থকতা, কারণ একজন শিল্পী তার কি পান। সত্যজিৎ রায় তো এই নয় যে তিনি কোটি কোটি টাকা রোজগার করেছিলেন, তার সব থেকে বড় সম্মান হচ্ছে যে যখন তার কাজ মানুষ দেখছে, তার কাজ নিয়ে কথা হচ্ছে, তার কাজ ইভ্যালুয়েশন রিইভ্যালুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমরা সেটাই করলাম। আমি আমার যতটুকু মানে আমার ক্ষুদ্র প্রয়াসে যতটুকু সম্ভব করলাম। আপনাদের সত্যজিৎ রায়ের কোন কোন সিনেমা ভালো লাগে, ছোটবেলায় দেখেছিলেন, সেটা জানাবেন। সত্যজিৎ রায়ের লেখা হয়তো অনেকেরই ভীষণ ফ্যান, ফেলুদা হোক, প্রফেসর শঙ্কু হোক, তারিণী খুড়ো হোক, তার অন্যান্য যেগুলো সৃষ্টি আছে হয়তো অনেকেই ছোটবেলায় পড়ে বড় হয়েছেন, সেগুলো নিয়ে আপনাদের কি স্মৃতি আছে জানাবেন। এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।